একটা মেয়ে নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে একেবারে একা হয়ে যায়। সে নিজের দুঃখ বলতে একা একাই জঙ্গলে ঘুরতে যায়। সেখানে গিয়ে সে এক বিচিত্র সমস্যার সম্মুখীন হয়। কিন্তু এই সমস্যা কোনো জন্তু জানোয়ারকে নিয়েছিল না। এটা ছিল এক মানুষরূপী দানবের হাতে পড়ে যাওয়ার গল্প, যে মানুষকে মেরে তার শরীর থেকে কলিজা বের করে খেত। লোকটা মনে করে এতে তার আত্মা সে নিজের ভিতরে নিতে পারবে। শুধু তাই না, সে ওই মৃতদেহ শুকিয়ে সেগুলোকে বিক্রিও করে। কিন্তু মেয়েটা কিভাবে ওই জালে ধরা পড়ল? মেয়েটা কি সেখান থেকে বের হতে পারবে? শেষ পর্যন্ত কি লেখা আছে তার ভাগ্যে? এইসব রহস্যে ঘেরা প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে এই সম্পূর্ণ ভিডিওটি। তাহলে চলুন শুরু করা যাক 2026 সালে মুক্তি পাওয়া সম্পূর্ণ অন্য ধরনের একটি মুভি, অ্যাপেক্স। মুভির শুরুতে আমরা টমি এবং সাশা নামের এক কাপলকে দেখতে পাই। টমি এবং সাশা রক ক্লাইম্বিং করে বেড়ায়। এবার তারা নরওয়ের ট্রল ওয়াল নামের একটা উঁচু পাহাড় ক্লাইম্বিং করার জন্য এসেছে। টমি এবং সাশা পাহাড়ের মাঝামাঝি পর্যন্ত উঠেছে। তারা সেখানে একটা হ্যাঙ্গিং টেন্টও নিয়েছিল। সাশা যত তাড়াতাড়ি সম্ভব এই পাহাড়ের চূড়ায় উঠতে চায়, কিন্তু একটা জায়গায় গিয়ে সে বারবার আটকে যাচ্ছিল। সাশা কিছুতেই সেখান থেকে উপরে উঠতে পারছিল না। সে বারবার চেষ্টা করছে আর নিচে পড়ে যাচ্ছে। টমি তখন সাশাকে বলে আজকের মতো এখানেই থামা উচিত। সাশা তার কথা না শুনে ট্রাই করে যাচ্ছিল। 4 বার নিচে পড়ে যাওয়ার পরে টমি বলে তোমার এখন অবশ্যই থামা উচিত। টমি সবকিছু ভেবেচিন্তে ধীরে ধীরে এগোতে চায়, কিন্তু সাশার সবকিছুতেই তাড়াহুড়ো। রাতে তারা দুজন ওই টেন্টে থাকে। টমি তখন সাশাকে বলে আমাদের ভাগ্য এবার ফেভার করছে না। সাশা বলে পাহাড়ের মাঝামাঝি ওঠার পরে তোমার লাকের কথা মনে পড়ছে? টমি তার কম্পাসটা দেখিয়ে বলে আমার লাকি কম্পাস বলছে কিছু একটা সমস্যা হবে, আমাদের কালকের দিনটা সময় নেওয়া উচিত। সাশা বিরক্ত হয়ে কম্পাসটা সরিয়ে বলে এসব বাদ দাও, কাল আমি পাহাড়ের চূড়ায় উঠতেই চাই। পরের দিন আবহাওয়া খারাপ হয়ে যায়, বৃষ্টি শুরু হয়। কিন্তু এই খারাপ আবহাওয়ার মধ্যেও টমি এবং সাশা ক্লাইম্বিং করতে শুরু করে। হঠাৎ করে টমির নখ ছুটে যায় আর টমি নিচে পড়ে যায়। সাশা টমির দড়িটা ধরে ফেলে। টমিকে নিচে পড়ে যাওয়া থেকে সে বাঁচিয়ে ফেলে, কিন্তু মাথায় আঘাত লাগার কারণে টমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। সাশা টমির দড়িটা ধরে রাখতে পারছিল না। সে বারবার টমিকে চিৎকার করে বলছিল তার নখটা যেন পাহাড়ের সাথে সে লাগায়, কিন্তু টমির তো কোনো হুঁশই ছিল না। সাশার নখও দুজনের ভারে প্রায় ছুটে যাচ্ছিল। কিছুক্ষণ টমির দড়ি ধরে রাখার পরে সাশা ক্লান্ত হয়ে যায়, আর এক সময় তার হাত থেকে দড়িটা ছুটে যায়। টমি নিচের দিকে পড়তে শুরু করে, আর এক সময় পাহাড়ের নিচে খাদে পড়ে যায় সে। টমিকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই সাশাকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এরপর সাশা পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছিল নাকি সে টমির সাথে সেখানে চলে গিয়েছিল তা আর দেখানো হয় না। পরবর্তী সিন চলে যায় 5 মাস পরে অস্ট্রেলিয়ার একটি শহরে। সাশা গাড়ি ড্রাইভ করছিল, আর তার সাথে ছিল টমির সেই লাকি কম্পাসটা। সাশা টমির কথা কোনোভাবেই ভুলতে পারছিল না, আর সেই সাথে সে অপরাধবোধেও ভুগছিল, কারণ টমি তার জেদের কারণেই ক্লাইম্বিং করতে রাজি হয়েছিল, আর এ কারণেই তাকে প্রাণ হারাতে হয়েছে। সাশা এসব কিছু নিয়ে অনেক বেশি ডিস্টার্ব ফিল করছিল, তাই সে একা কিছুটা সময় কাটাতে চায়। এজন্য সাশা ওয়ান্ডারা ন্যাশনাল পার্কে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে একজন ফরেস্ট অফিসার তাকে সাবধান করে বলে তোমার ওখানে যাওয়া ঠিক হবে না। এই জঙ্গলে ঘুরতে যাওয়া অনেক মানুষ এর আগে হারিয়ে গিয়েছে, তারা বেঁচে আছে নাকি মরে গিয়েছে তা এখন পর্যন্ত কেউ জানে না। সাশা সেখানে কয়েকজনের ফটো দেখতে পায় যারা মিসিং ছিল, কিন্তু সাশা এসবে কিছু একটা ভয় করে না। সে ওই জঙ্গলে যে কোনোভাবেই হোক যেতে চায়। অফিসার তখন সাশার সব ডিটেলস লিখে রাখতে বলে, যাতে তাকে খুঁজে না পাওয়া গেলে পরবর্তীতে কোনো সার্চ অপারেশন চালু করা যায়। এরপর সাশা সেখান থেকে বেরিয়ে পড়ে। সাশা পেট্রোল নেওয়ার জন্য একটা দোকানে ঢোকে। সেখানে দুজন শিকারী ছিল, তারা সাশাকে ডিস্টার্ব করছিল। সাশা তাদেরকে ইগনোর করে, কিন্তু ছেলে দুটো সাশাকে নানানভাবে বিরক্ত করছিল। সেখানে বেন নামের একটা ছেলে শুকনো মাছ বিক্রি করতে এসেছিল। বেন ছেলে দুটোকে নিষেধ করার পরেও তারা চলে যায়। সাশা তখন বেনকে ধন্যবাদ জানায়, আর তার আনা মাছের একটা প্যাকেট সে কিনেও নেয়। পেট্রোল নেওয়ার পরে সাশা গাড়ি স্টার্ট দিতে যায়, কিন্তু তখন তার গাড়ির জিপিএস কাজ করছিল না। এর ফলে সাশা ঠিকভাবে ম্যাপও দেখতে পারছিল না। সাশা তখন বেনের থেকে হেল্প নেয়। বেন বলে ওখানে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা সহজ এবং আরেকটা কঠিন রাস্তা। সহজ রাস্তা দিয়ে তুমি 50 কিলোমিটার ড্রাইভ করে তোমার গন্তব্যে পৌঁছে যেতে পারবে, আর যদি কঠিন রাস্তা দিয়ে যাও সেখানে তুমি অনেক সুন্দর সুন্দর ন্যাচারাল ভিউ পাবে এবং সেগুলোকে উপভোগ করতে পারবে। ওখানে অনেক সুন্দর একটা ক্যানেল আছে, যদিও এর ব্যাপারে সবাই খুব একটা জানে না, আর কেউ এখানে একা যায় না।
বেনের থেকে অ্যাড্রেস নিয়ে সাশা সেখান থেকে চলে যায়। এরপর রাত হয়ে এলে সাশা একটি জায়গায় তার কার পার্ক করে। তখন দোকানের ওই ছেলেটা আরও কয়েকজন নিয়ে সেখানে চলে আসে। এবারও তারা সাশাকে নানানভাবে বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু সাশা সেসবে পাত্তা দেয় না। সে ছেলেগুলোর সাথে কোনো কথা না বাড়িয়ে সোজা নিজের গাড়িতে উঠে যায়। সাশা গাড়ির সব জানালা লক করে পেপার স্প্রে হাতে নিয়ে বসেছিল, কিন্তু ছেলেগুলো আর সেখানে আসে না। সাশা রাতটা তার গাড়িতেই পার করে দেয়। পরের দিন সকালে সাশা ওই ক্যানেলে যায়। সে সারাদিন ওখানে বোট নিয়ে ড্রাইভিং করে। সাশা সারাদিন অনেক এনজয় করে। এরপর সন্ধ্যা নেমে এলে সাশা তীরে আসে। তখন সে ওখানে কিছু ফটো এবং আরও অনেক জিনিস দেখতে পায়, যেগুলো ওই মিসিং মানুষগুলোর ছিল। এগুলো দেখে মনে হচ্ছিল কেউ হয়তো খুব যত্ন সহকারে সেগুলো ওখানে সাজিয়ে রেখেছে। রাতে সাশা জঙ্গলেই টেন্ট বানিয়ে সেখানে ঘুমায়। সকালবেলা ঘুম ভাঙার পরে সাশা বাহিরে বের হয়ে দেখে সেখানে তার ব্যাগটা ছিল না। সাশা আবারও টেন্টের ভেতরে ঢোকে, কিন্তু সেখানে একটা সাপ ঢুকে পড়েছিল। সাশা বুঝতে পারে না তার আসলে এখন কি করা উচিত। সাশা আবারও তার বোট নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পরে সাশা নদীর তীরে একটা বোট বাঁধা দেখতে পায়। সেখান দিয়ে জঙ্গলের ভেতরে একটা রাস্তা গিয়েছে। সাশা সেই রাস্তা দিয়ে ভেতরে গিয়ে দেখতে পায় সেখানে কেউ কাঠ লতাপাতা দিয়ে ঘর বানিয়ে থাকছে। বাহিরে আগুনও জ্বালিয়ে রেখেছে। সাশা বুঝতে পারে কেউ হয়তো এখানে অনেক দিন ধরেই থাকছে। সুতরাং খুঁজতে খুঁজতে সে ওখানে বেনকে দেখতে পায়। সাশা বেনকে দেখে খুশি হয়। বেন সাশাকে বলে, বাহ, তুমি এই রাস্তা দিয়ে এসেছো, জঙ্গলে কেমন লাগছে? সাশা বলে, ভালোই লাগছে, কিন্তু কাল রাতে কেউ আমার ব্যাগ চুরি করে নিয়েছে। সেখানে আমার ফোন, খাবার, সব প্রয়োজনীয় জিনিস ছিল। বেন বলে, এগুলো হয়তো জঙ্গলের কোনো জীবজন্তু নিয়ে গিয়েছে। বেন বলে, তুমি চিন্তা করো না, আমার সবসময় প্রয়োজনে চেয়ে বেশি জিনিস থাকে, তুমি সেখান থেকে আমার জিনিসপত্রগুলো নিতে পারো। বেন তখন খাওয়ার জন্য মাছ পোড়াচ্ছিল, তাই সে সাশাকেও তার সাথে জয়েন করতে বলে। সাশা সেখানে বেনের বানানো শুকনো মাছের প্যাকেট দেখতে পায়। সাশা বলে, তুমি এটার নাম জেনোস কেন রেখেছ? বেন বলে, জেনোস আমার মায়ের নাম, আমি আমার মায়ের নামে নিজের বিজনেসের নাম রেখেছি। এভাবে তাদের মধ্যে অনেক কথা হয়। বেন জানায় সে অস্ট্রেলিয়ার কেউ না, ছোটবেলায় সে তার মায়ের সাথে অস্ট্রেলিয়াতে এসেছিল। তখন সাশা গেস করে বেন হয়তো আগে ব্রিটেনে থাকতো। এটা শুনে বেন একেবারে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে বেন সাশাকে জিজ্ঞেস করে, তুমি কায়াকিং কবে থেকে করছো? সাশা বলে, বেশ কিছুদিন ধরেই করছি। বেন বলে, কিন্তু তোমার মন তো পাহাড়েই পড়ে আছে। এটা শুনে সাশা কিছুটা অবাক হয়, কিন্তু সে এসবে পাত্তা না দিয়ে বলে, পাহাড়ের সাথে সম্পর্ক আমি অনেক আগে থেকেই শেষ করেছি। তখন বেন মজার ছলে বলে, হ্যাঁ, পাহাড় তো তোমার বয়ফ্রেন্ডকে নিচে ফেলে দিয়েছিল। সাশা অবাক হয়ে তার দিকে তাকালে বেন হেসে বলে, আমি তো মজা করছিলাম। এভাবে তারা দুজন আরও কিছুক্ষণ একে অপরের সাথে কথা বলে। সাশা বলে, কাল রাতে ওই পেট্রোল পাম্পের শিকারীরা আমার পিছু নিয়েছিল। বেন বলে, কিন্তু তুমি তো ওদেরকে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছো। এবার সাশার বেনের উপর সন্দেহ হয়। বেন বলে, কাল আমি তোমাকে অ্যাড্রেস বলে দেওয়ার পরে তোমাকে ফলো করছিলাম, যাতে তুমি কোনো বিপদে না পড়ো। কাল রাতে ওরা যখন তোমাকে ডিস্টার্ব করছিল, তখন আমি দূর থেকে তোমার উপর নজর রাখছিলাম। বেনের এসব কথা শুনে সাশা ভয় পেয়ে যায়। তারপর সাশা ওখান থেকে চলে যেতে যায়। তখন সে বেনের হাতে একটা ব্রেসলেট দেখতে পায়, যেটা আসলে সাশার ব্যাগে ছিল। সাশার বুঝতে আর বাকি থাকে না যে বেনই তার ব্যাগ চুরি করেছে। তখন বেন সাশাকে তার ব্যাগটা ফেরত দিতে বলে। সে বলে, এখানে আমি কিছু প্রয়োজনীয় জিনিস রেখে দিয়েছি, যেগুলো তোমার কাজে লাগতে পারে, শুধু তোমার ফোনটা রেখে দিয়েছি। বেন ঘর থেকে একটা স্পিকার আর একটা তীর নিয়ে আসে। বেন স্পিকারে গান বাজিয়ে সাশাকে বলে, এই গান শেষ হওয়ার আগে তুমি যতদূর পারো পালিয়ে যাও, কারণ এরপরে আমি তোমাকে শিকার করব। বেনের কথা শুনে সাশার হাত পা অবশ হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও সে প্রাণপণে দৌড়াতে শুরু করে। সাশা দৌড়ে তার বোটের কাছে আসে। ততক্ষণে গান শেষ হয়ে যায়, আর বেনও সাশাকে ধরার জন্য দৌড়াতে শুরু করে। সাশা তার বোট নিয়ে যাচ্ছিল, কিন্তু অনেক ভয় পেয়ে যাওয়ার কারণে সাশা ঠিকভাবে বোট চালাতে পারছিল না। সে একটা ঝর্ণা থেকে নিচে পড়ে যায়, আর এতে সাশার বোটটাও পানির স্রোতে হারিয়ে যায়। সাশা কোনো মতে তার ব্যাগটা নিয়ে তীরে ওঠে। সে পুরোপুরি ভিজে গিয়েছিল, তাই তার জ্যাকেটটা খুলে ফেলে। এরপর সে ব্যাগ নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা শুরু করে। তখন হঠাৎ সে কারো কথা শুনতে পায়। সাশা ভাবে এই জঙ্গলে হয়তো আর কেউ আছে। সাশা হেল্প নেওয়ার জন্য সেই শব্দের উৎস ধরে তাদের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় একটা ফোনে ভিডিও চলছে। সেখানে দেখা যাচ্ছে একটা ফ্যামিলি এই জঙ্গলে ঘুরতে এসেছিল, আর বেন তাদের সাথে কথা বলছিল। অর্থাৎ এটা বেনেরই পাতা ফাঁদ ছিল। বেন এবার সাশার দিকে তীর ছোড়ে,
সাশার ভাগ্য সহায় ছিল, তাই সে এই যাত্রায় বেঁচে যায়। সাশা আবারও দৌড়াতে শুরু করে, কিন্তু বেন উপরের দিকে ছিল, তাই সে সাশাকে খুব ভালোভাবে দেখতে পারছিল। হঠাৎ একটা তীর সাশার গায়ে এসে পড়ে। সাশা খাদ থেকে নিচে পড়ে যায়, কিন্তু সাশা তখনও হাল ছেড়ে দেয়নি। সে পানির প্রচণ্ড স্রোতের মধ্যেও অনেক কষ্টে সাঁতরে তীরে ওঠে। এরপর ওই মোবাইল ফোনটা ব্যাগ থেকে বের করে, কিন্তু খাদ থেকে পড়ে যাওয়ার সময় ফোনটা ভেঙে গিয়েছে। সাশা অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। সে ব্যাগ থেকে প্রোটিন শেক বের করে খেয়ে ফেলে। এরপর আবারও ছুটতে শুরু করে। কিছু দূর গিয়ে সাশা একটা সরু রাস্তা দেখতে পায়। তার সামনে যাওয়ার আর কোনো পথ ছিল না। এই সরু রাস্তাটা দুটো পাহাড় একত্র হয়ে তৈরি হয়েছে। সাশা যেহেতু ভালো ক্লাইম্বিং করতে পারে, তাই সে ওই দুটো পাহাড়ের মাঝের সরু রাস্তা দিয়ে পাহাড়ের উপরে উঠতে শুরু করে। পাহাড়ের উপর ওঠার পরে সাশা দূরবীন দিয়ে দেখছিল বেন কোথায় আছে। সে কিছুটা দূরে বেনের নৌকাটা বাঁধা অবস্থায় দেখতে পায়। এরপর দূরবীনটা অন্যদিকে ঘুরিয়ে দেখতে পায় বেন সেখানে দাঁড়িয়ে আছে। বেন সাশার দিকে তাকিয়ে হাসছিল, কারণ সে দূর থেকেই সাশাকে দেখতে পারছিল। বেন সাশার দিকে এগিয়ে আসে। সাশা এটা দেখে আবারও ওই পাহাড়ের নিচে নামতে শুরু করে। সে ওখানে একটা পাথরের নিচে একটা খাদের মতো জায়গায় লুকিয়ে থাকে। বেন ওখানে এসে সাশাকে কোথাও খুঁজে পায় না। বেন চলে যাওয়ার পরে সাশা আবারও বের হয়। এবার সে দেখতে পায় বেন মনের আনন্দে নদীতে গোসল করছে, যেন তার কোনো তাড়া নেই। পুরো জঙ্গলেই বেনের একচ্ছত্র আধিপত্য। সাশা লুকিয়ে লুকিয়ে নদীর মধ্যে নামে, এরপর ডুব দিয়ে বেনের নৌকার কাছে যায়। সাশা যখন নৌকাটা খুলতে যাবে, তখনই সে বেনের পাতা ফাঁদে আটকে যায়। বেন এসব জেনে বুঝেই করেছিল, যাতে সাশা তার জালে ধরা দেয়। সাশা পালানোর চেষ্টা করে, কিন্তু বেন দড়ি দিয়ে টেনে তাকে উপরে তোলে। বেন তার তীর দিয়ে সাশাকে আঘাত করতে চায়। সাশা তখন ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে বেনের মুখে স্প্রে করে দেয়। সাশা আবারও পালাতে চায়, কিন্তু এবার বেন সাশাকে আঘাত করতে শুরু করে। সাশা জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে কোনো গেম খেলছো? বেন বলে, এটা গেম নয়, এগুলো রিচুয়াল। এরপর বেন সাশাকে নিয়ে জঙ্গলে বেঁধে রাখে। বেন কিছু লতাপাতা এনে সাশাকে খাইয়ে দেয়। বেন বলে, তোমার তো ডেঞ্জার খুব পছন্দ, তাই না? তাহলে এখন ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে অপশন দিয়েছিলাম, তুমি ইজি ওয়েতে যেতে চাও নাকি হার্ড ওয়েতে। তুমি নিজেই কঠিন রাস্তা বেছে নিয়েছো। তুমি যদি এই রাস্তায় না আসতে, তাহলে আমিও তোমার পিছু নিতাম না, আর তোমাকে এসবের মুখোমুখিও হতে হতো না। সাশা জিজ্ঞেস করে, এসব তুমি কেন করছো? বেন বলে, রিচুয়াল মানার জন্য করছি। রিচুয়াল খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সবার এগুলো মানা উচিত। তুমি কি জানো, জঙ্গলে এরকম অনেক আদিবাসীও আছে যারা রিচুয়াল মানার জন্য নিজেদের দাঁত ধার দিয়ে ধারালো করে। বেন এভাবেই সারা রাত অনেক কথা বলে। পরের দিন সকালে বেন সাশাকে নিয়ে নৌকায় করে বের হয়। সাশার হাত তখনও বাঁধা ছিল। সাশা বেনকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? বেন বলে, গেলেই তুমি দেখতে পাবে। সাশা জিজ্ঞেস করে, তুমি টমির ব্যাপারে কিভাবে জেনেছো? বেন বলে, আমি ফরেস্ট অফিসে তোমার ডিটেলস পেয়েছিলাম। এরপর তোমার ব্যাপারে আরও খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, কিন্তু আমি যতদূর জেনেছি টমি খুব দক্ষ একজন ক্লাইম্বার ছিল। তাহলে ও পড়লো কিভাবে? সাশা বলে, ওটা একটা দুর্ঘটনা ছিল, আর দুর্ঘটনায় কারো হাত থাকে না। বেন জিজ্ঞেস করে, তাহলে তুমি এখানে কেন এসেছো? এই কথার উত্তরে সাশা কিছুই বলে না। সাশা নৌকার উপরে একটা রড দেখতে পায়। সে ওই রডটা দিয়ে বেনকে মারতে চায়, কিন্তু তার আগেই বেন সেটা দেখে ফেলে। তাই সে সাশাকে ধাক্কা দিয়ে নৌকা থেকে ফেলে দেয়। এরপর তাকে পানির মধ্যে দিয়ে টানতে টানতে নিয়ে যায়। এরপর তারা একটা গুহার কাছে আসে। বেন সাশাকে নিয়ে ওই গুহার মধ্যে ঢোকে। সাশা গুহার মধ্যে ওইসব মিসিং মানুষগুলোকে দেখতে পায়। বেন তাদেরকে মেরে তাদের শরীরে লবণ দিয়ে রেখেছে, এজন্য তারা এখনও পুরো ভালো অবস্থায় আছে। বেন সাশাকে বলে, আদিবাসীরা বিশ্বাস করে যাদের শিকার করা হয় তাদের কলিজা খেলে তাদের আত্মা নিজের মধ্যে চলে আসে। সাশা এসব কিছু দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তবুও বাঁচার জন্য শেষ চেষ্টা সে করতে চায়। সাশা বেনকে বলে, দেখো, আমি বুঝতে পারছি তোমার সাথে হয়তো খুব খারাপ কিছু ঘটেছে, কিন্তু তার জন্য তুমি এসব কেন করছো? এগুলো মোটেও ঠিক না। বেন তখন তার নকল দাঁতগুলো খুলে সাশাকে তার ধার দেওয়া দাঁতগুলো দেখায়। সাশা বুঝতে পারে বেন আদিবাসীদের সাথে মিলে গিয়েছে। সে আদিবাসীদের মতোই আচরণ করে, আর তাদের সব রিচুয়াল ফলো করে। তারা মনে করে মানুষ শিকার করে তাদের কলিজা খাওয়া হলে তাদের আত্মা নিজের মধ্যে প্রবেশ করানো সম্ভব। বেন বলে, ভিডিওর ওই ফ্যামিলির কথা মনে আছে? ওরা আসলে অনেক ভীতু ছিল, ওদেরকে তো কিছু করার আগেই মরে গিয়েছে, কিন্তু আমার তোমাকে দেখে মনে হয়েছে তোমার মধ্যে দম আছে। এখানে আসা সব মানুষের মধ্যে একমাত্র তুমিই আমাকে টক্কর দিতে পেরেছো, তাই তোমার আত্মা নিলে আমি বেশি শক্তিশালী হতে পারবো। সাশা ওখানে বেনের মায়ের সাথে তার একটা ফটো দেখতে পায়। সাশা বলে, এটা তোমার মা, তাই না? তুমি তো একদম তোমার মায়ের মতো দেখতে হয়েছ। এসব করার সময় তোমার নিজের মায়ের কথা মনে পড়ে না? বেন বলে, এসব কিছুর শুরু তো মায়ের থেকেই। আমার প্রথম শিকার আমার মা ছিল, তার আত্মা এখনও আমার মাঝে বেঁচে আছে।
আমি আমার মাকে দিয়েই আমরা ব্যবসা শুরু করেছিলাম, তাই সেখানেও আমার মায়ের নাম আছে। সাশা বুঝতে পারে সে বেনকে কোনোভাবেই বোঝাতে পারবে না। বেন এবার সাশাকে মারার জন্য তার কাছে আসে। সাশা তখন বেনের কানে কামড় দেয়। এরপর সে লাফিয়ে নদীর পানিতে পড়ে। বেনও সাশাকে ধরার জন্য পানিতে লাফ দেয়। নদীতে প্রচুর স্রোত চলছিল। সাশার হাত দড়ি দিয়ে বাঁধা ছিল, তাই সে ঠিকমতো সাঁতরাতেও পারছিল না। অন্যদিকে বেন তার হাতের দড়ি ধরেছিল। পানির স্রোতে ধাক্কা খেতে খেতে তারা দুজনেই ঝর্ণা দিয়ে নিচে পড়ে যায়। এ সময় বেন মাথায় আঘাত পায়। সাশাও অনেক দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু সে অনেক কষ্টে তীরে ওঠে। তীরে ওঠার পরে সাশা একটা পাথর দিয়ে বেনের মাথায় আঘাত করতে যায়, কিন্তু বেন আগে থেকেই অজ্ঞান ছিল, আর কাউকে মারার মতো কাজ সাশা কোনোভাবেই করতে পারতো না, তাই সে পাথরটা ফেলে দেয়। এরপর সে নদীর তীরে ওঠে। কিছুক্ষণ পরে বেনেরও জ্ঞান ফিরে আসে, কিন্তু বেন তো ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সে সাশার উপর ঝাঁপিয়ে পড়ে, সাশাকে মারার চেষ্টা করে। সাশা এবং বেনের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাশা আর পেরে ওঠে না। বেন সাশার গলা চেপে ধরে। সাশা বেনের হাত থেকে ছাড় পাওয়ার জন্য হাঁসফাঁস করে। এরপর সাশা কোনো মতে বেনের হাত থেকে বের হতে পারে। সাশা এবার আর বেনকে ছাড় দেয় না। সে একটা পাথর উঠিয়ে বেনের পায়ে আঘাত করে। এরপর কয়েকবার আঘাত করে সে বেনের দুই পাই ভেঙে ফেলে। সাশা এবার ওখান থেকে ওঠে। এখন আর বেন তাকে কিছুই করতে পারবে না। সাশা একটু দূরে গিয়ে ওখানেই শুয়ে পড়ে। এত ধকলের পরে সাশা আর কোনোভাবেই পেরে উঠছিল না। এর মধ্যে রাত নেমে আসে। সাশা আবারও বেনকে আঘাত করতে আসতে পারে এই ভেবে বেন তার হাতে একটা কাঁচের টুকরোর মতো ধারালো কিছু নিয়ে অপেক্ষা করছিল, যাতে সাশা এলেই তাকে আঘাত করতে পারে। কিন্তু সাশার তো নিজেরই নাজেহাল অবস্থা। সে বেনকে আঘাত করতে যাবে কখন? সাশা ওখানে শুয়ে শুয়ে বেনকে বলে, তুমি যা করছো এগুলো ঠিক না, তুমি ভুল করছো। আর যখন এই ভুলগুলো বুঝতে পারবে তখন নিজেই অপরাধবোধে শেষ হয়ে যাবে। যেমন এক অপরাধবোধ আমাকে শেষ করে দিচ্ছে। নরওয়ের ট্রলওয়াল পাহাড়ের সেই রাতের কথা আমি আজও ভুলতে পারিনি। সেদিন টমি আমাকে বাঁচাতে গিয়ে নিজে পড়ে গিয়েছিল। আমার হাতে টমির সেফটি দড়ি ছিল। আমার কাছে তখন দুটো অপশন ছিল, হয় টমিকে ছেড়ে দেওয়া, না হয় নিজেও টমির সাথে মৃত্যুকে বেছে নেওয়া। আমি সেদিন টমিকে ছেড়ে দিয়ে নিজের জীবন বেছে নিয়েছিলাম। টমি নিচে পড়ে গিয়েছিল। টমি হয়তো বেঁচে ছিল না, এই ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না টমি বেঁচে ছিল কিনা। হয়তো জীবিত অবস্থায় আমি ওকে ফেলে দিয়েছি। সাশা বলে, টমি তো পাহাড়ে যেতে চেয়েছিল না, ও ফিরে যেতে চেয়েছিল, কিন্তু আমার জেদের কাছে হার মেনে ওখানে ওকে যেতে হয়েছে। আর দিন শেষে নিজের জীবনটাই সে হারিয়ে ফেলেছে, আর সেই অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেখান থেকে বের হওয়ার জন্যই আমি এভাবে ঘুরে বেড়াচ্ছি, আর শেষ পর্যন্ত এখানে এসে আটকে গেছি। বেন তার সব কথা মনোযোগ দিয়ে শুনছিল। এসব বলে সাশা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে সাশা ওখানে একটা উঁচু পাহাড় দেখতে পায়। সাশা বেনকে জিজ্ঞেস করে, এখান থেকে বের হতে কত সময় লাগবে? 12 দিন সময় লেগে যাবে। সাশা বলে, ততদিনে তুমি তো বাঁচবে না, তোমার পায়ের আঘাতে রক্তক্ষরণ আর ইনফেকশনে তুমি মারা যাবে। সাশা বেনকে বলে, আমি এই পাহাড়টা পার হয়ে উপরে উঠব, তাহলে এখান থেকে বের হতে পারবো। এখন তুমি চাইলে আমার সাথে যেতে পারো, আর না হলে আমি তোমার মরার অপেক্ষা করতে পারি। বেন দেখে তার পায়ে খুব বাজেভাবে আঘাত লেগেছে। সে ঠিকভাবে উঠে দাঁড়াতে পারবে না। তার পায়ের আঘাতে মশামাছি অন্যান্য পোকামাকড় এসে বসছে, আর এতে খুব শীঘ্রই সেখানে ইনফেকশন হয়ে যাবে। সাশার কথা না শুনলে তার এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় থাকবে না। তাই সে সাশার কথায় রাজি হয়। তাদের কাছে মাত্র একটাই হারনেস ছিল, তাই সাশা ওই হারনেসটা চায়, কিন্তু বেন সেটা সাশাকে দিতে চায় না। সাশা বলে, হারনেস ছাড়া সে উপরে উঠবে কিভাবে? তখন বেন তাকে হারনেস দিতে রাজি হয়, কিন্তু শর্ত হিসেবে সে সাশার দড়ির সাথে নিজেকে বেঁধে রাখবে, যাতে সাশা কোনো রকম চালাকি করলে সে তাকে নিয়েই নিচে পড়তে পারে। এরপর তারা দড়ি বেঁধে পাহাড়ে উঠতে শুরু করে। সাশা অনেক কষ্টে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকে, আর সেই সাথে কিছু দূর ওঠার পরপর সে বেনকেও টেনে উপরে তোলে। সাশা একবার দড়িতে টান দিলে বেন নিচ থেকে টেনে সাশাকে ফেলে দেয়। বেন বলে, আমি তোমাকে চালাকি করতে নিষেধ করেছিলাম। সাশা বলে, আমি দড়ি চেক করে হারনেস লাগাচ্ছিলাম। এটা বলে সাশা বেনের আঘাত পাওয়া পায়ে আবারও আঘাত করে। এরপর তারা আবারও ওপরে ওঠে। কিছুদূর ওঠার পরে সাশা তার নিজের দড়ি খুলে ফেলে, আর বেনের দড়িটা একটা শুকনো ডালের সাথে বেঁধে দেয়। এতে বেন দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়, আর সে ওখানেই মারা যায়। এরপরে সাশা আবারও উপরে উঠতে শুরু করে। এবার তার কাছে কোনো সেফটি নক বা হারনেস ছিল না। এই উঁচু খাড়া পাহাড়ে ওঠার সময় কোনোভাবে তার পা এদিক থেকে ওদিক হলে এখানেই সাশার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, আর কেউ তার সম্পর্কে কখনো জানতেও পারবে না। সাশা হাল ছাড়ে না। সে অনেক কষ্টে ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টা করে। সাশা একবার প্রায় পড়েই যাচ্ছিল, তখন সে কৌশলে নিজেকে সামলে নেয়, আর শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ায় উঠতে পারে। এরপর সেখান থেকে রাস্তার দিকে যায়। এরই মধ্যে রাত
রাত নেমে আসে। জঙ্গলের ঘন অন্ধকারে সাশা বুঝতে পারে না যে এবার সে কোন দিকে যাবে। তখনই হঠাৎ সে একটা গাড়ি আসতে দেখে। সাশা গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়িটাকে থামায়। সৌভাগ্যবশত এবার গাড়িতে একজন মেয়ে ছিল। সাশা তাকে বলে, আমাকে প্লিজ আমার গাড়ি অবধি লিফট দিন। মেয়েটা সাশার অবস্থা দেখে তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর সাশা এই জঙ্গলের ভয়ঙ্কর অভিযান থেকে বের হয়। সাশা এবার সেই ফরেস্ট অফিসে যায়। সেখানে গিয়ে সে অফিসারকে জানায়, এই মিসিং লোকগুলো কোথায় আছে আমি জানি। সাশা তাকে জঙ্গলের ভেতরের সেই গুহার সন্ধান দেয়। এরপর অফিসাররা হেলিকপ্টার নিয়ে জঙ্গলের সেই গুহায় পৌঁছায়। তারা সেই সব মৃত মানুষের লাশ সেখান থেকে উদ্ধার করে। এর পরের সিনে দেখানো হয় সাশা কার ড্রাইভ করছে। গাড়ির এফএম রেডিওতে সে নিউজ শুনছে। সেখানে তার নিজের জঙ্গলের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাই বলা হচ্ছিল। এতদিন সবাই ভেবে এসেছে হয়তো জঙ্গলের কোনো ভয়ঙ্কর জন্তু জানোয়ার এসব মানুষকে মেরেছে, কিন্তু আসল সত্যিটা এবার সবার সামনে আসে। জঙ্গলে বেন নামের একটা লোক একাই এই মানুষগুলোকে মারছিল, আর সাশা তার সাহসিকতা এবং বুদ্ধিমত্তার কারণে সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছে। হ্যালো বন্ধুরা, এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়।